তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমরা গতকাল যে পড়ানো হয়েছে, আমরা এখান থেকে একটু কিছু আলোচনা করে নিই। আচ্ছা, তোমরা একটু আমার সঙ্গে একটু শেয়ার করো। সেটা হচ্ছে যে তোমাদের শিশুরা সাধারণত কি কি কারণে সহজেই সংক্রমণ রোগে আক্রান্ত হতে পারে? তোমরা কি দুই একজন একটু বলবে? সুস্মিতা বলো তো। জি ম্যাম। আচ্ছা, সুরাইয়া, হ্যাঁ বলো, সুরাইয়া বলো দেখি। ম্যাম, নির্দিষ্ট সময়ের পূর্বে জন্মগ্রহণ করলে, এরপর জন্মের শিশুর মায়ের প্রথম দুধ বা শাল দুধ না খাওয়ানো হলে, এছাড়াও পর্যাপ্ত পুষ্টির অভাব হলে মায়ের আর জন্মের ওজন স্বাভাবিকের তুলনায় কম হলে। স্বাভাবিকের তুলনায় কম হলে। সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকজন বলো তো দেখি, অর্পিতা বলো তো বাবা একটু, যে সকল কারণে শিশুরা সহজে সংক্রমণ হয় সে কারণগুলো কি কি একটু বলতে পারবে অর্পিতা? অর্পিতা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। একটা কারণ বলো তো বাবা, যে সকল কারণে আসলে শিশুরা সহজেই সংক্রমণ আক্রান্ত হয়। ম্যাম পারবো না। বই আছে তো বাবা, বইটা খুলে নাও, সামনে 41 পৃষ্ঠা বের করো। পাইছি। বের করেছ? হ্যাঁ। ওখানে দেখো পার্ট 1 কিন্তু দেওয়া আছে যে, হ্যাঁ ম্যাম পাইছি। হ্যাঁ বলো তোমার ওখান থেকে দেখি একটু। জন্মের সময় ওজন স্বাভাবিকের তুলনায় কম, নির্দিষ্ট সময়ের পূর্বে জন্মগ্রহণ, শিশু মাতৃগর্ভে থাকার সময় মায়ের সুস্থতা বা পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব, জন্মের পরে শিশুকে মায়ের প্রথম দুধ বা শাল দুধ না খাওয়ানো। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো পেজ উল্টাও, দেখো আরো আছে 42 পৃষ্ঠায়। জন্মের সময়, জন্মের 6 মাস পর থেকে, জন্মের 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার ও পরিপূরক খাবার না দেওয়া, সময় মতো রোগ প্রতিরোধ টিকা বা না দেওয়া, না দেওয়া। একটু পড়বে, ঠিক আছে? আচ্ছা, সুন্দর হয়েছে তোমাদের বলা আছে। এরপরে আমি আরেকটু প্রশ্নে আসি, সেটা হচ্ছে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? ম্যাম 98.4 আর শিশুদের হলো 99 ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, যদি অল্প জ্বর হয় শিশুদের, অল্প জ্বরে করণীয় কি? অল্প জ্বর হলে আসলে আমরা কি করতে পারি বলো তো? ম্যাম আমি বলবো। হ্যাঁ বলো। ম্যাম, পাতলা সুতির জামা কাপড় পরা, মাথা ধুয়ে ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়া, তারপর আলো বাতাস পূর্ণ ঘরে বা কক্ষে রাখা, চিকিৎসকের পরামর্শ চলা, আর তরল জাতীয় খাবার যেমন স্যুপ, ডাবের রস, শরবত ইত্যাদি বেশি বেশি করে খাওয়ানো। যেটা আর বেশি করে কি তরল খাবার খাওয়াতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে সুস্মিতা বলো যে উচ্চ জ্বরে করণীয় কি? উচ্চ জ্বর হলে, শিশুর উচ্চ জ্বর হলে আমরা কি করতে পারি? জ্বর না কমা পর্যন্ত মাথায় পানি ঢালতে হবে এবং তাপমাত্রা কমে গেলে শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর পর তাপমাত্রা মাপতে হবে। হ্যাঁ, আর জ্বর যদি 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে কি করতে হবে? তাকে গোসল করাতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে কি হয়, 2-3 ডিগ্রি জ্বর কমে আসে। অবশ্যই ঘরে মুক্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করাতে হবে। আর শিশুকে অবশ্যই হালকা সুতির জামা পরাতে হবে। আর অবশ্যই উচ্চ জ্বর হলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে
হাবিবা, তুমি একটু বলো তোমার যে একটা শিশুর যে ডায়রিয়া হয়েছে তার লক্ষণগুলো কি কি, আমরা কি লক্ষণ দেখে বুঝবো যে সে ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে? ঘন ঘন পাতলা মলত্যাগ হয়, বমি বমি ভাব, মাথার তালুর মধ্যভাগ দেবে যায়, চোখ কোটরাগত হয়, শিশুর মেজাজ খিটখিটে হয়। হ্যাঁ, জিভ ও ঠোঁট শুকিয়ে যায়। হ্যাঁ, তারপরে বলো বলো। শিশুর ওজন হ্রাস পায়, অবস্থা বেশি খারাপ হলে শিশু অচেতন হয়ে পড়ে। আচ্ছা, সুন্দর বলছো। তাহলে এক্ষেত্রে করণীয় কি? আমি যে লক্ষণগুলো দেখলাম, তাই না, তোমরা লক্ষণগুলো দেখলে যে একটা শিশুর ডায়রিয়া লক্ষণ অর্থাৎ ডায়রিয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি, কি করতে পারো বলো তো? ম্যাম, ডায়রিয়া হলে শিশুর খাবারের পাশাপাশি স্যালাইন দিতে হবে, না হলে এর কারণে শিশু মারাত্মক পানি শূন্যতা থেকে রক্ষা পাবে। এছাড়াও যত মলত্যাগ করবে তার পর তাকে বেশি করে পানি বা স্যালাইন খাওয়াতে হবে, মানে স্যালাইন খাওয়াতে হবে। স্বাভাবিকের খাবার মায়ের দুধ খাওয়াতে হবে। পাতলা মলত্যাগ বেশি হলে শিশু স্যালাইন খেতে না পারলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়াও তরল খাবার যেমন ফলের রস, রাইস স্যালাইন, লেবুর শরবত ইত্যাদি দেওয়া যেতে পারে। তো এবার মনে রাখবা, ঠিক আছে, যে শুধু যে আমরা পড়লাম আর বইটা বন্ধ করলাম তা এগুলো আসলে আমাদের করণীয়, তাই না? যদি আমরা কখনো এই জিনিসগুলো দেখি অবশ্যই কিন্তু আমাদেরকে এভাবে কি করতে হবে, আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, তাই না? অবশ্যই বাসাতে ছোট ভাই বোন মোটামুটি অনেকেরই আছে, তাই না? আচ্ছা, তো যাই হোক, আর একজন একটু বলো, লাস্ট প্রশ্ন তোমাদের মধ্যে অপশন থাকলে। আচ্ছা, এখানে হোয়াট চিহ্ন দেওয়া, জয়েন করেছো, তোমার নাম রোল কিছু নাই, তাহলে আমরা কিভাবে এটা বুঝবো বাবা? এটা কে আছো সে হচ্ছে করো, তোমার নামটা দাও বা তুমি ভিডিওটা অন করো। আচ্ছা, তোমাদের মধ্যে দেখি একজন একটু স্যালাইন, ঘরে যে আমরা স্যালাইন তৈরি পদ্ধতি গতকাল পড়েছিলাম, এটা একটু বলো তো দেখি একজন, যে আমাদের উপকরণ কি লাগবে, কি পরিমাণ উপকরণ দিয়ে আমরা ঘরে স্যালাইন তৈরি করতে পারবো। হ্যাঁ বলো ম্যাম, আমি বলবো? বলো বলো। উপকরণ: গুড় বা চিনি 1 মুঠ, তারপর লবণ 3 আঙ্গুলের 1 চিমটি, তারপর নিরাপদ ঠান্ডা পানি আধা লিটার। হ্যাঁ, নিয়ে এটা কি করতে হবে, চামচ দিয়ে ভালোভাবে নেড়ে স্যালাইন তৈরি করতে হবে, তাই না? আর এই স্যালাইনটা কতক্ষণের মধ্যে খেয়ে ফেলতে হবে? 12 ঘন্টার মধ্যে। 12 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে, তাই না? 12 ঘন্টা পরে কিন্তু এটা আর খাওয়া যাবে না। আচ্ছা, সুন্দর হয়েছে তোমাদের উত্তর সবারই। আচ্ছা, তো আজকে আমরা তাহলে নতুন পড়াতে চলে যাই, তাই না? পাঠ 3 আমরা দেখি কি আছে। পাঠ 3 আমাদের আছে এখানে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ও কৃমি। তো আমরা এই সম্বন্ধে আমরা একটু এখন পড়বো, ঠিক আছে? আচ্ছা, সর্দি কাশির সাথে আমরা সবাই পরিচিত, তাই না? এখন যে সিজনটা চলছে এই সিজনে কিন্তু সর্দি কাশিটা বেশি হয়, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, অ্যালার্জি কিংবা বিভিন্ন ইনফেকশন জনিত কারণে সর্দি কাশি হতে পারে। সাধারণত হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি হয়, আর সেই সাথে অনেক সময় দেখা যায় যে সামান্য জ্বরও দেখা যায়। তবে সাধারণত ঋতু পরিবর্তনের সময়, যেমন গরম থেকে শীতকালে, শীত ঋতুতে আসার সময়, আবার শীত থেকে গরমকালে যাওয়ার সময় দেখা যায় যে এই যে ঋতু পরিবর্তন, এই সময় কিন্তু আসলে অধিক ঘাম, ধুলোবালি, হ্যাঁ, ঋতু পরিবর্তনের সময় মানে এই সময়গুলোতে কিন্তু সর্দি কাশি বেশি। আর এছাড়া গ্রীষ্মকালে দেখা যায় যে অনেক ঘাম হয়, তাই না, এবং ধুলাবালি, এসব কারণে কিন্তু দেখা যায় যে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে, গরম পানি ও লবণ দিয়ে গড়গড়া করতে হবে, অর্থাৎ গার্গেল যেটা করা হয়। প্রচুর পানি বা পানি জাতীয় খাবার যেমন স্যালাইন, ফলের রস এগুলো খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আমরা দেখলাম যে আসলে সর্দি কাশি কোন সময়টা বেশি হয় আর এই সময় আসলে করণীয় কি। তো আমরা যদি আগে থেকেই যদি এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি, যেমন আমরা যখনই বাইরে যাব সর্দি রুমাল, টিস্যু এগুলো ব্যবহার করবো, যাতে ধূলিকণা বা বিভিন্ন রোগ জীবাণু যাতে আমাদের শ্বাসের সঙ্গে চামড়ার মাধ্যমে এভাবে যেন আমাদের প্রবেশ না করে। আচ্ছা, এরপরে আমরা আসছি ইনফ্লুয়েঞ্জা। এটা কিন্তু একটা ভাইরাস জনিত বায়ুবাহিত সংক্রামক ব্যাধি,
অর্থাৎ এই ভাইরাসটা দেখো যখন শরীরে প্রবেশ করায় এটা 18 থেকে 72 ঘন্টার মধ্যে এই রোগটা প্রকাশ পাবে। শরীরে জীবাণু ঢোকার সঙ্গে সঙ্গে যে প্রবেশ করবে তা কিন্তু নয়। এখানে কিন্তু তোমাকে যা বলা হচ্ছে যে এখানে এই জীবাণুটা যখন শরীরে প্রবেশ করবে তখন এখানে তোমার 18 থেকে 72 ঘন্টার মধ্যে এই রোগটা প্রকাশ পাবে, অর্থাৎ লক্ষণটা প্রকাশ পাবে। তবে শিশুদের ক্ষেত্রে এই ইনফ্লুয়েঞ্জা 5 থেকে 7 দিন আর বয়স্কদের ক্ষেত্রে 3 থেকে 5 দিন স্থায়ী হয়। এই রোগে অধিক জ্বর, সেই সাথে সর্দি কাশি, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা ও গলা ব্যথা থাকতে পারে। তবে গ্রীষ্মকালে এই রোগটার প্রকোপ বেশি থাকে এবং যেখানে অনেক লোকের বাস সেখানে কিন্তু দেখা যায় যে এই রোগটা দ্রুত ছড়ায়। অর্থাৎ দেখা যায় যে এই যে ইনফ্লুয়েঞ্জা হলে কিন্তু অধিক লোকের সঙ্গে না মিশে এখানে আলাদা থাকাটা সবচেয়ে ভালো, কারণ যত লোকের মধ্যে তখন যাবে। রুমানা আক্তার, মোবাইলটা রেখে ঠিকভাবে বসো বাবা। আচ্ছা, তাহলে দেখা যায় যে অধিক লোকের মাঝে গেলে এই রোগটা দ্রুত ছড়ায় যায়। এই জন্য করে আমরা অনেক লোকের সমাগম কি করব, পরিহার করব। আমাদের ইনফ্লুয়েঞ্জা দেখা দিলে আমরা এটা অধিক লোকের মাঝে আমাদের যাওয়াটা আমরা ত্যাগ করবো, ঠিক আছে। আর এখানে করণীয় হচ্ছে, রোমানা ঠিক হয়ে বসো, মোবাইলে কথা বলা যাবে না, তাহলে কিন্তু একদম রিমুভ করে দিব। মোবাইলটা রাখো। রোমানা আক্তার, এরা তো মনে হয় যে মডেলিং করতে বসে। হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে এবং যেখানে সেখানে কফ, থুতু এগুলো কিন্তু ফেলা যাবে না। আক্রান্ত শিশুটিকে অন্যান্য শিশু থেকে পৃথক রাখতে হবে। অর্থাৎ যে শিশুটা তোমার ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলো তাকে কিন্তু অবশ্যই অন্যান্য শিশু যদি থাকে অন্যান্য শিশু থেকে তাকে আলাদা রাখতে হবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে ভালো করে মাথা ধুয়ে শরীর মুছে দিতে হবে। তরল ও নরম খাবার খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়াতে হবে। সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের উপায়, যদি ইনফ্লুয়েঞ্জা হয়ে যায় এটা হওয়ার আগে এটা দেখা যাবে যে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হয়ে গেলে তো আমরা করণীয় কি আছে জানলাম, তবে আমরা চেষ্টা করব যাতে রোগটা আমাদের না হয়। এক্ষেত্রে ঋতু পরিবর্তনের সময় উপযুক্ত পোশাক পরতে হবে, অর্থাৎ কোন ঋতুতে কি পোশাক পরতে হবে এটা জানতে হবে। আর গ্রীষ্মের সময় অধিক ঘাম হলে জামা খুলে শরীর মুছে ফেলতে হবে, তা নাহলে দেখা যায় যে ওই ঘামটা বসে যেয়ে কিন্তু অনেক সময় ঠান্ডা লেগে কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি হতে পারে। তারপরে নিরাপদ পানি বা শরবত পান করা, ব্যায়াম বা বিশ্রাম নেওয়া, সুষম খাদ্য গ্রহণ। আর রোগটি যখন সংক্রামক আকারে ছড়ায় তখন কিন্তু অবশ্যই বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে, যেমন মাস্ক ব্যবহার করতে হবে। এখন যেমন আমরা কিন্তু বাইরে যাচ্ছি, করোনাকালীন সময় কিন্তু মাস্ক পরে যাচ্ছি আমরা। তারপরে আমরা লোকজনের ভিড় আমরা এড়ায় চলতেছে। তো এইরকম করে আসলে আমাদেরকে এই সময়গুলোতে আসলে এগুলো মেনে চলতে হবে, ঠিক আছে। এরপরে আমরা আসছি কৃমি। এই কৃমিটা কি করে, মানুষের অন্ত্রে পরজীবী রূপে থাকে। আমাদের দেশের শিশুরাই কিন্তু এর দ্বারা বেশি আক্রান্ত হয়, আর এটা কিন্তু একটা মারাত্মক স্বাস্থ্য সমস্যা। দেখা যায় যে কৃমির কারণে শিশুটার শরীর স্বাস্থ্য কিছুই কিন্তু ঠিকভাবে গড়ে ওঠে না, তার শরীরে কিন্তু অনেক ঘাটতি দেখা দেয়। তো এখন আমরা একটু জানি যে আসলে এই শিশুরা যে 3 ধরনের কৃমি দ্বারা আক্রান্ত হয়, এই কোন 3 ধরনের কৃমি দ্বারা তারা আক্রান্ত হয়। যেমন একটা আছে গোল কৃমি, সুতা কৃমি এবং বক্রকৃমি। তো গোল কৃমি এটাকে অনেকেই কেঁচো কৃমিও বলে। তবে কাঁচা শাকসবজি ও ফলের মাধ্যমে কিন্তু এই কৃমির ডিম মানুষের শরীরে প্রবেশ করে এবং পরে অন্ত্রের মধ্যে এই কৃমির উৎপত্তি হয়। আক্রমণের মাত্রা বেশি হলে কিন্তু এই যে নিচের লক্ষণগুলো দেখা যায়, যেমন শিশুর পেট বড় হয়ে যায়। এটাকে জয়েন করছো, এটা মুখ টুক ঢেকে, হ্যাঁ মুখ খুলো, মুখ খুলে সুন্দরভাবে কি করো, জয়েন করো। তোমরা এখানে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা এখানে ক্লাস করতে আসছো তাই না, এটাকে আমাকে একটা ক্লাসরুম ধরে নিতে হবে। তাহলে ক্লাসরুমের মধ্যে সাজুগুজু, মুখ ঢাকা, ফোনে কথা বলা এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আকাশের তারা তুমি মুখটা খুলে সুন্দরভাবে ক্লাসে ঠিক যেভাবে বসো তুমি সেভাবে ক্লাসে বসে যাও, ঠিক আছে। আর তা না হলে কিন্তু আমরা রিমুভ করে দিব, বোঝা গেছে।
কি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মানে ক্লাস করতে বসে এদের মানে মনে হয় যে এখানে সব কি বলবো, আর ক্লাসে তোমরা যখন ক্লাসে বসো তোমরা কি এসব কি করা যাবে ক্লাসে? তো এটাও তো আমাদের ক্লাস, তাই না? ক্লাসের মতো হয়ে বসে থাকতে হবে, মনোযোগ দিয়ে পড়া শুনতে হবে। আচ্ছা, তো এখানে দেখো, যদি গোল কৃমি দ্বারা আক্রান্তের মাত্রা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো দেখা যাবে। যেমন শিশুর পেট বড় হয়ে ফুলে যায়, বমি বমি ভাব ও ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমে যায়, আবার বদহজম ও দৈহিক দুর্বলতা দেখা দেয়, পেটে ব্যথা হয়, অপুষ্টি ও রক্তশূন্যতা দেখা দেয়। তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষ করে কাঁচা শাকসবজি ফলমূল যেগুলো বাজার থেকে আনা হয় এগুলো কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু এগুলো, বিশেষ করে ফল যখন আমরা খাই বাইরে থেকে নিয়ে আসলে, ফলটা নিয়ে আসার পরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আগে ধুয়ে ফেলতে হবে, তারপরে এই খাবারগুলো খেতে হবে। শাকসবজিও এরকম পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করে খেতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি সুতা কৃমি। এই কৃমি ছোট এবং সুতার মতো দেখায়। স্ত্রী কৃমি মলদ্বারে এসে ডিম পাড়ে। শিশুরা যখন মলদ্বার চুলকায় তখন নখের মধ্যে চলে আসে, পরে খাবার ও কাপড় চোপড়ের মাধ্যমে তা পরিবারের সবার মধ্যে কি হয়, ছড়িয়ে পড়ে। আর এর লক্ষণগুলো হচ্ছে যে মলদ্বার খুব চুলকায় এবং মলদ্বারে কৃমির ডিম দেখা যায়। এই জন্য করে অবশ্যই কিন্তু কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বক্রকৃমি, যেসব শিশু খালি পায়ে মাটির পথ দিয়ে হেঁটে বেড়ায় তাদের মধ্যে এই কৃমি দেখা যায়, কারণ এই কৃমিটার ডিম চামড়ার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে এবং অন্ত্রে প্রবেশের ফলে বড় কৃমিতে পরিণত হয়। আর লক্ষণ হচ্ছে রক্ত স্বল্পতা দেখা দেয়, এই জন্য শিশুকে কি হয়ে যায়, শিশুকে ফ্যাকাশে দেখায়। তো এখানে এটা এই যে কৃমিগুলো দ্বারা যে শিশুরা আক্রান্ত হয় এটা প্রতিরোধের উপায়, অর্থাৎ যেন এই কৃমিগুলো না হয় সেজন্য করে অবশ্যই কি করতে হবে, প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। যেমন যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, পাকা টয়লেট ব্যবহার করতে হবে, খাবার খাওয়ার আগে ও মলমূত্র ত্যাগের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, আর কাঁচা ফলমূল ধুয়ে খেতে হবে, ঠান্ডা ও বাসি খাবার পরিহার করতে হবে, হাতের নখ সবসময় ছোট রাখতে হবে ও আঙ্গুল পরিষ্কার রাখতে হবে, জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে চলাফেরা করতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের সবাইকে কি করতে হবে, একসঙ্গে কৃমিনাশক ঔষধ খেতে হবে। তাহলে দেখো, যদি এই প্রতিরোধ ব্যবস্থাগুলো যদি আমরা আগে থেকেই মেনে চলি তাহলে কিন্তু কৃমির আক্রমণ থেকে শিশুদেরকে রক্ষা করা যাবে। এরপরে আমরা আসছি হাম, যক্ষা, পোলিও মাইলাইটিস, মাম্পস। আচ্ছা, হাম এটা কিন্তু একটা ভাইরাস জনিত সংক্রামক রোগ। এটা যে কোনো বয়সে যে কেউ কিন্তু এটা দ্বারা আক্রান্ত হতে পারে। তবে শিশুদের মধ্যে এই 5 বছরের কম যে শিশুগুলো আছে তাদের মধ্যে কিন্তু তোমার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যায়। আর এটা কিন্তু ভাইরাসটা আগে শরীরে প্রবেশ করে, ঠিক আছে, তার 14 দিনের মধ্যে এই হাম দেখা যায়। তবে এই রোগের লক্ষণ হচ্ছে প্রথমে সর্দি হয়, নাক ও চোখ দিয়ে পানি ঝরে, মাথা ব্যথা হয়, মুখমণ্ডল ফোলা মনে হয়, তাই না? কম বেশি কিন্তু আমাদের শরীরে কিন্তু হাম হয়েছে। দেখো এই লক্ষণগুলো কিন্তু তোমাদের মনে পড়ছে যে এই লক্ষণগুলো আসলে দেখা যায়। আবার 103 ডিগ্রি ফারেনহাইট থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর ওঠে। আর 3-4 দিন পর কিন্তু দেখা যায় যে এই জ্বর হওয়ার 3-4 দিন পর ঘামাচির মতো দানা বা র্যাশ প্রথমে কানের পেছন দিয়ে যায়, পেছনে দেখা যায়, তারপরে সারা শরীর ও মুখমণ্ডলে এই র্যাশটা ছড়িয়ে পড়ে। গাঢ় গোলাপি ও লাল রঙের র্যাশে কি হয়ে যায়, সারা শরীর ফুলে যায়। আর র্যাশ বের হওয়ার 5-6 দিন পর র্যাশগুলোর রং হালকা হয়ে যায়, জ্বর কমে আসে। 9-10 দিন পর আবার এই দানা শুকিয়ে চামড়া তখন কি হয়ে যায়, একদম শুষ্ক হয়ে চামড়াগুলো উঠে যায়। তারপরে চোখে র্যাশ উঠলে চোখের পাতা ও মণি ফুলে যায়, চোখ লাল হয়ে যায়। গলার ভিতরেও র্যাশ উঠে, ফলে শিশুর খেতে খুবই কষ্ট হয় এবং বমি হয়। হাম সেরে যাওয়ার পর কিন্তু দেখা যায় যে অনেক শরীরটা তো দুর্বল থাকে, দেখা যায় যে অনেক সময় নিউমোনিয়া, ডায়রিয়া, বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা দেখা দেয়। এই জন্য করে কি করতে হবে,
এই হাম হলে কিন্তু এটা যেহেতু সংক্রামক একটা ভাইরাসজনিত সংক্রামক রোগ, এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কিছু করণীয় আছে। যেমন হাম হওয়ার সাথে সাথে শিশুকে আলাদা ঘরে রাখতে হবে। শুশ্রূষাকারী ছাড়া কারো ওই ঘরে প্রবেশ করা উচিত নয়। শুশ্রূষাকারী সুস্থ ব্যক্তিদের সাথে মেলামেশার আগে কাপড় বদলিয়ে সাবান দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। রোগীর ব্যবহৃত সব জিনিস আলাদা রাখতে হবে। অর্থাৎ হামে আক্রান্ত শিশুকে যে মা বা বোন বা যেই যত্ন করুক না কেন, যে সেবা যত্ন করবে, সে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে অন্য কারোর সঙ্গে মেশার ক্ষেত্রে তাকে ওই কাপড়টা পরিবর্তন করতে হবে, হাত মুখ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বা অন্যান্য লোকের সঙ্গে তাকে তাদের সঙ্গে সে মিশতে পারবে। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। রোগ যাতে জটিল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তরল খাদ্য ঘন ঘন খেতে দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর হাম প্রতিরোধের উপায়, অর্থাৎ যে বাড়িতে হাম দেখা দিবে সে বাড়িতে যাওয়া বন্ধ রাখতে হবে। যেমন তোমার পাশের বাড়িতে কারো হাম দেখা দিছে, তোমার সে বাড়িতে না যাওয়াটাই ভালো, তাই না? বা তোমার বাড়িতে যদি কারো হাম দেখা দেয় তার ঘরটা মনে হয় আলাদা করাটাই ভালো হবে, ঠিক আছে? আর 9 মাস বয়সী শিশুকে কিন্তু অবশ্যই হামের টিকা দিতে হবে। এরপরে আমরা আসছি যক্ষ্মা। এই যক্ষ্মাও কিন্তু একটা মারাত্মক সংক্রামক রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগ ছড়ায়। আর যক্ষ্মাতে যারা আক্রান্ত হয়েছে, এই আক্রান্ত রোগীর সংস্পর্শ আর ওই আক্রান্ত ব্যক্তির আবার হাঁচি, কাশি ও থুতু থেকে কিন্তু এই রোগ জীবাণুটা ছড়িয়ে পড়ে। এটা লক্ষণ হচ্ছে, যক্ষ্মার লক্ষণ যে প্রথমে অল্প অল্প জ্বর ও কাশি হয়, ক্ষুধা কমে যায়, শিশু কি হয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং দিন দিন তার ওজন কমতে থাকে। আক্রান্ত গ্রন্থি ফুলে যায়, ব্যথা হয়, ক্ষতের সৃষ্টি হয়। ক্রমাগত ও দীর্ঘদিন ফুসফুসে কাশি, কফ এবং কফের সঙ্গে কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে রক্ত পড়ে। রাতে দেহের তাপমাত্রা বৃদ্ধি আর নারীর ক্রমাগত দ্রুত স্পন্দন, দেহে ক্লান্তি ভাব আসে। এই লক্ষণগুলো দেখলে কিন্তু তাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং পরামর্শ নিতে হবে। আর এক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি লক্ষণগুলো প্রকাশ পায় সেক্ষেত্রে করণীয় যে আগে বলা যে চিকিৎসকের আগে সে পরামর্শ নিতে হবে, রোগটা পরীক্ষা করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। আর রোগীকে কিন্তু পৃথক ঘরে পূর্ণ বিশ্রাম গ্রহণ করার জন্য রাখতে হবে। উপযুক্ত পরিমাণে তাকে পুষ্টিকর খাবার কি করতে হবে, গ্রহণ করতে হবে। আলো বাতাসপূর্ণ ঘরে রোগীকে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে যক্ষ্মা রোগে কিন্তু থুতু, কফ, কাশি যেখানে সেখানে কিন্তু ফেলা যাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দিয়ে রাখতে হবে যাতে জীবাণুটা না ছড়ায়। আর এটা প্রতিরোধ করতে হবে কিভাবে, যে একটা শিশু যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণের পর 1 ডোজ বিসিজি টিকা দিয়ে শিশুকে যক্ষ্মা রোগ থেকে রক্ষা করা যায়। অর্থাৎ যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম হচ্ছে বিসিজি। তাহলে এটা জন্মের পর 1 ডোজ টিকা এটা দিতে হবে, ঠিক আছে? তো এ পর্যন্ত কি তোমাদের কোনো সমস্যা, তোমরা যারা শুনছো, ক্লাসে যারা আছো? জি না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। নো ম্যাম। পোলিওমাইলাইটিস। আচ্ছা, 10 বছরের কম বয়সী শিশুরা কিন্তু এই ধরনের রোগে বেশি আক্রান্ত হয়। আর ভাইরাসটি শরীরে প্রবেশ করে আগে, তারপরে 7 থেকে 10 দিনের মধ্যে এই যে পোলিওমাইলাইটিস অর্থাৎ পোলিও রোগ যেটা, তাই না, এই রোগের লক্ষণটা প্রকাশ পায়। তবে লক্ষণটা হচ্ছে এরকম যে 1 থেকে 3 দিনের মধ্যে শিশুর সর্দি, কাশি, মাথা ব্যথা, সামান্য জ্বর এগুলো কিন্তু হতে পারে। 3 থেকে 5 দিন পর মাথার যন্ত্রণা থেকে ঘাড় শক্ত হয়ে যায়, হাত বা পা অবশ হয়ে যায়, শিশু দাঁড়াতে চায় না, দাঁড় করাতে চাইলে কান্নাকাটি করে, আক্রান্ত অঙ্গ ক্রমশ দুর্বল হতে থাকে এবং পরে স্থায়ীভাবে কিন্তু পঙ্গু হয়ে যায়, ঠিক আছে? তোমরা কিন্তু পোলিও আক্রান্ত শিশুকে খেয়াল করেছে, তাই না, যে তারা কিন্তু আসলে তাদের হাত পা বাঁকা হয়ে যায়, তারা কিন্তু ঠিকভাবে হাঁটতে পারে না। আর শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী মাংসপেশি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শিশু কিন্তু অনেক সময় কি হয়ে যায়, মৃত্যু কিন্তু হয়ে যায়, তাই না? দেখো মাঝে মধ্যে কিন্তু আমাদের পোলিও ভ্যাকসিন বা পোলিও টিকা খাওয়ানোর কিন্তু সময় আসে, তাই না? এখানে কিন্তু অবশ্যই ওইসব শিশুকে পোলিও টিকা খাওয়াতে হবে। তো আমরা দেখি যে এখানে আসলে করণীয় কি। এখানে করণীয় যে এই রোগটি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে কি করতে হবে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আর এটা প্রতিরোধের উপায় হচ্ছে
যে 4 ডোজ পোলিও টিকা খাওয়ালে শিশু পোলিও থেকে পোলিও থেকে রক্ষা পায়। অর্থাৎ দেখা যায় যে আমাদের কিন্তু পোলিও রোগ থেকে রক্ষার জন্য কিন্তু এই যে আমাদের কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের দেশে, ঠিক আছে। তো যখন এইগুলো আসে তখন কিন্তু অবশ্যই শিশুকে পোলিও টিকা খাওয়া যেন ভুল না হয়। আচ্ছা, মাম্পস, এই মাম্পস রোগটা কিন্তু এই রোগটাও কিন্তু সব বয়সে সব মানুষের হতে পারে, অর্থাৎ 5 থেকে 15 বছর বয়সের শিশুদের কিন্তু এই রোগ বেশি দেখা যায়। তবে বিশেষত শীতকালে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। যে এখন যে শীতকাল পড়ছে এখন কিন্তু দেখা যায় যে এই মাম্পস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে রোগটা সংক্রমিত হওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই লক্ষণ প্রকাশ পায়। আর লক্ষণটা হচ্ছে এরকম যে মাম্পস হওয়ার শুরুতে দেখা যায় যে জ্বর হয়, ঘাড়ের পাশে অর্থাৎ কানের নিচে এক পাশ বা উভয় পাশ কি হয়ে যায়, ফুলে যায়। তারপরে ব্যথা হয়, পরে সে ব্যথা মুখে ছড়িয়ে পড়ে। দেখা যায় যে মুখ খোলা যায় না, হয়তো মুখ দিয়ে লালার মতো পড়ে, খাবার গিলতে সমস্যা হয়, শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, হৃৎপিণ্ড, চোখ, কান ইত্যাদি ইত্যাদি অঙ্গগুলো কি হয়ে যেতে পারে, এগুলোও কিন্তু আক্রান্ত হয়। তবে এক্ষেত্রে কিন্তু শিশুকে সবসময় তরল খাবার খাওয়াতে হবে, যেমন ফলের রস, দুধ, স্যুপ এগুলো, এবং কুসুম গরম পানি ও লবণ দিয়ে কি করতে হবে, গার্গেল করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে জানলাম। এখন আমরা যেহেতু আমাদের সময় অল্প, তো আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করি যে সংক্রমণ মুক্ত টিকা ইনজেকশন। তাহলে এই যে সংক্রমণ রোগ আছে, এই রোগগুলো যেন ভয়ঙ্কর আকার ধারণ না করে, তো এগুলো থেকে যেন আমরা রক্ষা পাই, এই জন্য কিন্তু আমাদের দেশে কিন্তু বিভিন্ন টিকা বা ইনজেকশনের ব্যবস্থা আছে। তো এগুলো সম্বন্ধে আমরা একটু এখানে আলোচনা করব যে আমাদের দেশে যে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে, তাই না, তোমরা জানো। তো এই উদ্দেশ্য হচ্ছে কি, যে শিশু মাতৃমৃত্যু হার কমানো, অর্থাৎ 1 বছরের কম বয়সী শিশুদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এবং বেশিরভাগ কি রোগী কিন্তু এই বয়সেই কিন্তু হয়ে থাকে। তাই শিশুকে রোগ প্রতিরোধক সব কয়েকটি টিকা নিয়ম অনুযায়ী তাড়াতাড়ি কি করতে হবে, দিতে হবে, তাই না। ইপিআই যে কর্মসূচি আছে, এগুলোর মাধ্যমে কি করা হয়, এই টিকাগুলো দেওয়া হয়ে থাকে। যেমন এখানে বলা হয়েছে বিসিজি টিকা। তোমরা বলো তো, আমি কিন্তু একটু আগে আলোচনা করেছি, বিসিজি টিকাটা কোন রোগের টিকা? এটা ম্যাম যক্ষ্মা। যক্ষ্মা, গুড। যক্ষ্মা রোগের টিকার নাম হচ্ছে বিসিজি টিকা। তবে কি তোমরা খেয়াল রাখবা যে এই টিকা দেওয়ার 2 সপ্তাহ পর, অবশ্য তোমরা বড় হয়ে গেছো, তোমাদের কিন্তু দেওয়া আছে যে এই টিকা দেওয়ার 2 সপ্তাহ পর টিকার স্থান লাল হয়ে ফুলে যায়, আরো 2-3 সপ্তাহ পর শক্ত দানা, ক্ষত বা ঘা হতে পারে। ধীরে ধীরে এই ক্ষত বা ঘা কি হয়ে যায়, শুকিয়ে যায়, দাগ থাকে। জন্মের পরেই কিন্তু এই টিকাটা দেওয়া হয়। দেখো তোমাদের সবারই কিন্তু দাগ আছে হাতে, তাই না? এটা কিন্তু বিসিজি টিকা দেওয়ার দাগ আছে না সবার? জি ম্যাম, সবার আছে। আচ্ছা, এরপরে আসছে অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন। এটা হচ্ছে তোমার এই টিকাটা পোলিও মাইলাইটিস রোগ প্রতিরোধ করে, অর্থাৎ পোলিও রোগের প্রতিরোধক টিকাটার নাম হচ্ছে ওপিভি, মানে ওরাল পোলিও ভ্যাকসিন। এটা দেওয়ার নিয়ম হচ্ছে জন্মের পর 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 42 দিনের মধ্যে প্রথম ডোজ দেওয়ার 28 দিন পরে দিতে হবে দ্বিতীয় ডোজ যেদিন দিলা তারপরে পরবর্তী আবার 28 দিন পরে দিতে হবে তৃতীয় ডোজ। তারপর থেকে 9 মাস পূর্ণ হলে চতুর্থ ডোজ দিতে হবে। এইভাবে কিন্তু এই ওপিভি টিকাটা কিন্তু কমপ্লিট করতে হবে, 4টা ডোজ। তারপরে আসছে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, অর্থাৎ 5টা রোগের টিকার সমন্বয়ে এই টিকাটা তৈরি হয়েছে। এটার নাম হচ্ছে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তো এই 5টা রোগের রোগ কি কি? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই 5টা রোগের টিকা একত্রে সমন্বয় করে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন নামে টিকা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে জন্মের 6 সপ্তাহ পর প্রথম ডোজ, অর্থাৎ 42 দিনের পর প্রথম ডোজ, এবং দ্বিতীয় ও তৃতীয় ডোজ, অর্থাৎ প্রথম ডোজ যখন দেওয়া হলো ঠিক তার 28 দিন পর দ্বিতীয় ডোজ যেদিন দেওয়া হলো ঠিক তার 28 দিন পরে আবার তৃতীয় ডোজ টিকা দিতে হবে। এইভাবে এই টিকাটা কমপ্লিট করতে হবে। প্রতিটা টিকাই কিন্তু তোমাকে আর কি সময় অনুযায়ী, সিস্টেম অনুযায়ী কিন্তু কি করতে হবে, শেষ করতে হবে। আর হামের টিকা, এটা কিন্তু এই হামের টিকাটা কিন্তু আবার শিশুর যখন 9 মাস বয়স পূর্ণ হলে শিশুকে এই হামের টিকা দিতে হবে। তারপরে আছে টিটি টিকা, অর্থাৎ টিটেনাস টক্সয়েড,
অর্থাৎ টিটি টিকা ধনুষ্টঙ্কার রোগ থেকে রক্ষা করে। টিটি টিকা দেখো 15 বছর থেকে 49 বছর বয়সের সকল মহিলাকে এবং যে সকল শিশুর ডিপিটি অথবা পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়ার পর খিঁচুনি হয়েছে তাদের কিন্তু এই টিকা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের যখন 15 বছর বয়স হবে তখন থেকে কিন্তু এই টিকাটা 5টা ডোজে এটা কমপ্লিট হয়। তোমাকে কিন্তু অবশ্যই এই টিকাগুলো সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে এই টিকাগুলো সম্পূর্ণ করলে অনেকটা সংক্রমণ রোগ থেকে শিশুদেরকে রক্ষা করা যাবে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কি? আর তোমরা বুঝতে পেরেছো কি? ম্যাম। হ্যাঁ ম্যাম। পড়া হলো এ পর্যন্ত, কিন্তু তোমরা সুন্দর করে বাসায় অবশ্যই পড়বে। আর এই যে টিকাগুলোর নাম, কিভাবে এই টিকাগুলো দিতে হয়, কোন কোন মেয়াদে কিভাবে, এটা কিন্তু তোমরা সুন্দর করে কি করবে, পড়বে এবং মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু কালকের ক্লাসের শুরুতে আমরা কিন্তু আবার এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু